বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে প্রায় ৪.৫ দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন, দেন স্বাধীনতার ঘোষণাও। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তার পিতা পেশায় একজন রসায়নবিদ ছিলেন। জিয়াউর রহমান বগুড়া ও কলকাতায় তার শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা দেশকে সংকটমুক্ত করেছেন বহুবার। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনেও ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রায় ৪.৫ দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং বেগম খালেদা জিয়ার নিজস্ব নেতৃত্বগুণে ৩বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা, সততা, নিষ্ঠা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। বাংলাদেশ ও বাংলাদেশিদের বিশ্ব মানচিত্রে তিনি ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন তার শাসনামলে। বাকশাল থেকে বেরিয়ে তিনি প্রথম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তার পরিচিতি সর্বজনবিদিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দিক নির্দেশনা। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা পরবর্তীকালে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায়ও অধিষ্ঠিত ছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে কমিশনের আচরণ সন্দেহজনক বলে মনে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতা দিয়ে সুষ্ঠু করবে এমনটাই প্রত্যাশা করে দেশের জনগণ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব সহ সিনিয়র নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের পথ ধরেই দেশের উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিতে গিয়ে লালমাটিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না দেশের মানুষ। মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে।
কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পড়ছে কিনা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী 22 জানুয়ারি সকল ভোট কেন্দ্রে গ্যাজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, 1 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং 2-3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি। রোডম্যাপে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। এদিকে আজ ও আগামীকাল প্রার্থীতা প্রত্যাহারের পর আগামী নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। নির্বাচনে আপিল নিষ্পত্তির শেষ দিন ছিল গতকাল। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গণভোটে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব। তিনি বলেন, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এই যে গণভোট সংক্রান্ত প্রচারণা, এটা কেবল সরকারের দায়িত্ব না, এটা হচ্ছে যে সবার দায়িত্ব। তো এখন এই সরকারের দায়িত্ব না বললেও এখন কিন্তু আজকে প্রত্যেকটা উপদেষ্টাই কিন্তু দেশের বিভিন্ন জেলায় আছেন। আমি এখানে আসছি, এখান থেকে আমি মানিকগঞ্জ যাব, তারপরে রাজশাহী গেছেন, তারপরে নাটোর গেছেন, সবাই নানান। ওই জন্য আমরা আমাদেরটা করতেছি। আর যেটা এই যে গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সোমবার বেলা 11:30টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কানাডার হাই কমিশনার। নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আলোচিত এই মামলায় অভিযোগ আমলে নেয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলে সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের 12 অক্টোবর প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এদিকে একই ট্রাইব্যুনালে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হলো সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে এই মামলায় আজ সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। এ মামলায় 13 আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন 3 সেনা কর্মকর্তা। এই মামলায় আটক 3 সেনা কর্মকর্তাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। বিগত 17 বছরে গুমের নামক যে ভয়াবহ এক অন্ধকার আতঙ্কের
রাজত্ব ছিল, সেই অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থে যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে ন্যায় করে দিত, সেই পারপিট্রেটারদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে এবং নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হবে। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশনা দেন। এদিন চিন্ময় দাস সহ মামলাটিতে গ্রেফতার হয়ে কারাগারে থাকা আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গত 14 জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল। এদিন আসামিদের উপস্থিতি ও চার্জ গঠনের জন্য দিন নির্ধারণ ছিল। যেহেতু মামলার প্রথম তারিখ, তাই নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সব আসামির উপস্থিতিতে 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন আদালত। গ্রেপ্তারকৃত 23 জন আসামি আজকে আদালতে হাজির ছিল। 16 জন আসামি পলাতক এবং 23 জন আসামির মধ্যে এবং একজন আসামির পক্ষে নিযুক্ত কৌশলী উনি বক্তব্য উপস্থাপন করছেন এবং বাকি আসামিরা ওরা নিজেদের বক্তব্য নিজেরা উপস্থাপন করছেন। আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানের 302, 109 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে 147, 148, 149, 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আমার ছেলে হত্যার বিচারে আজকে সাজ গঠন হয়েছে। এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হলাম যে বিচারটা সুষ্ঠু হয়। সেজন্য আমি সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি চাই, যারা হত্যাকাণ্ডে জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই, দণ্ড চাই। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের বিরুদ্ধে এবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য, সাধারণের ঐক্যস্বর প্যানেলে এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। পাশাপাশি তারা আগামীকাল নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিশু রোগীর চাপে হিমশিম খাচ্ছে ICDDRB ডায়রিয়া হাসপাতাল। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। শীতের প্রকোপ বাড়তেই রোগীর ঢল নেমেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB ডায়রিয়া হাসপাতালে। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 225 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন এখানে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় 85% শিশু। গত 12 দিনে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2692 জন ডায়রিয়া আক্রান্ত রোগী। প্রতি ঘন্টায় 7 জন শিশুকে ভর্তি করাতে হচ্ছে। শুধু চাঁদপুর নয়, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর থেকেও আসছে অসংখ্য শিশু রোগী। আমার রোগীরা অবস্থা আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে। 11টার দিকে এখানে হসপিটালে ভর্তি করালাম, এখন কিছুটা ইমপ্রুভ। আমার বাচ্চা অসুস্থ, ডায়রিয়ার সমস্যা, এখন আমরা একটু সুস্থ। চিকিৎসা নেওয়ার পর অনেকটা আগে থেকে ভালো। আলহামদুলিল্লাহ ওনার পরে চিকিৎসা পাইয়া এখন ভালো। আমার আম্মা গত 4 দিন থেকে অসুস্থ, আগের থেকে একটু ভালো। চিকিৎসকরা বলছেন শীত মৌসুমে শিশুদের রোটা ভাইরাসের সংক্রমণ বাড়ে, ফলে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি পান এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রতিদিন গড়ে প্রায় 250-এর মতো ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচে শিশু। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা ভালো হতে 3 থেকে 5 দিন সময় লাগতে পারে। চিকিৎসকদের পরামর্শ, শীত মৌসুমে শিশুদের প্রতি বাড়তি যত্নই পারে ডায়রিয়ার ঝুঁকি কমাতে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,
চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে আগ্রহী, তবে প্রকল্পের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো তাড়াহুড়া করতে চান না। আজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে দিয়ে তিস্তা পার যৌথ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, চীনের বিশেষজ্ঞ দল বর্তমানে প্রকল্পের সব নথি পর্যালোচনা করছে এবং তাদের সম্মতি পেলে এ বছরের মধ্যে কাজ শুরু হতে পারে। এই যে ভাষাটা ব্যবহার করলেন এটা ঠিক না। আগের যে প্রকল্প গেছিল সেই প্রকল্পে কোনো তারিখ ছিল না, কোনো সময় ছিল না, এবং সেই প্রকল্প যাচাই বাছাই হয় নাই। এখন যাচাই বাছাই না হয়ে কেন টাইম দিলাম? কারণ সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায়, যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, একই সাথে সেচ দেওয়া। ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছে। 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। রাজধানী সোনারগাঁও হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুইটি জানায়, বন্ডেড সুবিধা প্রত্যাহার করা হলে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সরাসরি রপ্তানি প্রতিযোগিতা ও বৈদেশিক মুদ্রা আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন BGME এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ধরে রাখার স্বার্থে সরকার দ্রুত সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা দরকার। দেখে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো হল নিম্নরূপ: দুর্গম কেন্দ্রসমূহে ব্যালট সহ অন্যান্য নির্বাচন সামগ্রী নির্বাচনী দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা করা হবে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী 4 দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে। গত 13 ডিসেম্বর 2025 থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অভিযানে গতকাল 17 তারিখ 2026 তারিখ পর্যন্ত 19,854 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 346টি অগ্নেয়াস্ত্র, 2,191 রাউন্ড গুলি, 722 রাউন্ড কার্টুজ, 694টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে 33,513 জন সহ সর্বমোট
53,367 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা পার না পেয়ে যায় এবং অবৈধ ও লুট হওয়া উৎস উদ্ধার করতে আরও বৃদ্ধি পায়। মূলত এইসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আলোচনা হয়েছে। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বলতে কি, এগুলো ঝুঁকিপূর্ণ না, গুরুত্বপূর্ণ কেন একটা থেকে আরেকটা? কোনটা কিছু কেন্দ্র 16,000 গুরুত্বপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, যেটা নিরাপত্তার দিক। এটা আমি একবার বলছি, আবার সেকেন্ড টাইম বলবো। আজকে একটা প্রজ্ঞাপন হয়েছে আপনার মানে যাদের বৈধ অস্ত্র সেগুলো জমা দেওয়ার বিষয়। এই মুহূর্তে আসলে কতগুলো অস্ত্র আসলে যেটা থানা থেকে লুট হয়েছিল সেটা উদ্ধার করা যায়নি, আর যারা এই অস্ত্র যে জমা দেওয়ার কথা বলছেন যাদের বৈধ অস্ত্র 31শে জানুয়ারির মধ্যে, সেক্ষেত্রে আসলে যদি কারা আসবে না, আর না দিলে কি হবে? সবাই আসবে, শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, যদি তারা অস্ত্র চালনা করতে না পারে, তো তারা একজন ওই হিসাবে, ওই যে কী বলে এটা, গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে, কিন্তু তারও বৈধ লাইসেন্স থাকতে হবে। এখান থেকে কতগুলি উদ্ধার হয়েছে আমি ডেভিল হান্টেরটা তো বললাম, কিন্তু এরপরে আপনার এই প্রশ্নটা আমি রেখে দিলাম, নেক্সট বার আবার নোট করে রাখো, আবার আগামী সপ্তাহে দেখা হলে ওইটা বলে দিন। আসলে লুট হয়েছে কতগুলো, দুটো বিষয় স্যার। একটা হচ্ছে স্যার থানা পুলিশ থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে, এক হচ্ছে থানা পুলিশে হেফাজতে থাকা পাবলিকের অস্ত্র লুট হয়েছে। আমার কথা হচ্ছে স্যার যে পাবলিকের কতগুলো অস্ত্র লুট হয়েছে এটা রেকর্ড আছে কিনা আপনাদের কাছে, এবং থানা পুলিশ থেকে থানা পুলিশের কতগুলো অস্ত্র লুট হয়েছে এটা কোনো রেকর্ড আছে? সবকটারই তো রেকর্ড আমাদের কাছে আছে। ওইটা আমরা হয়তো আমরা পরবর্তী ব্রিফিং এ যেহেতু এই ধরনের লিস্ট নাই, যেহেতু এটার সংখ্যা গুইনা এইভাবে দেওয়া তো সম্ভব না। দর্শক, আমরা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফে সরাসরি যুক্ত ছিলাম।